নমস্কার, স্বাগত জি ২৪ ঘন্টায়। নীলাঞ্জনা রয়েছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি অভিনেত্রী, তিনি সঞ্চালক, তিনি সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তাদি, স্বাগত জি ২৪ ঘন্টায়। থ্যাংক ইউ। সুদীপ্তা চক্রবর্তী, আপনারা জানেন যে সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় লাখ টাকার লক্ষ্মী লাভ এমন একটা শো যেটা বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে বাংলার মেয়েদের মধ্যে বলা যায় তো সুদীপ্তাদি? না, পুরুষদের মধ্যেও খুব জনপ্রিয়, মানে প্রচুর পুরুষরা দেখেন, বিভিন্ন পেশার পুরুষ মানুষরা দেখেন, বাচ্চাদের মধ্যে জনপ্রিয়। সো শুধু মেয়েদের বললে এটা অন্যায় হবে। আচ্ছা, এই জায়গা থেকে তোমাকে একটু জিজ্ঞেস করি, এমন একটা শো, এমন একটা অনুষ্ঠান সঞ্চালনার প্রস্তাব যখন প্রথম তোমার কাছে আসলো, তোমার কি মনে হয়েছিল? আমি আসলে আমার পরিচালক প্রথম ফোন করেন, শুভঙ্কর চট্টোপাধ্যায়। তো পরিচালকের কাজের আমি খুবই ফ্যান, এবং বাংলা টেলিভিশনে নন ফিকশন বলতে, রিয়ালিটি শো, গেম শো যাই বলো, নন ফিকশন বলতে শুভঙ্কর চট্টোপাধ্যায় ইজ আনপ্যারালাল। তো শুভঙ্কর যখন দিলেন প্রস্তাবটা, তখন না বলার কোনো কারণও ছিল না। টেলিভিশন আমার করতে বরাবরই ভালো লাগে, ইচ্ছেও থাকে। আর নন ফিকশন শো হোস্ট, আই লাভ হোস্টিং শোজ। আমি একটা সময় টিভিতে প্রচুর শো হোস্ট করতাম। তো একটা শো হোস্ট করার, গেম শো হোস্ট করার যখন এলো অফারটা, আমি একবারেই হ্যাঁ করে দিয়েছিলাম আর কি, অত কিছু ভাবিনি। শোয়ের কনসেপ্টটা শুনে এবং শুভঙ্করের কথা শুনে আমার মনে হয়েছিল যে এই শোটা করি, তারপর দেখা যাক। দেখো, এই রকম যে একটা সাংঘাতিক সাকসেস হবে এটা তো প্রথম দিন বোঝা যায় না, বা একটা শো বা একটা যে কোনো সিনেমা শুরু করার সময় তো বোঝা যায় না দর্শক কীভাবে নেবেন। তো এতটা তো সত্যি আমিও আশা করিনি তখন। আর তুমি কনসেপ্টের কথা বলছো, এই জায়গা থেকে এটাও একটু জানতে চাই, এই যে লাখ টাকার লক্ষ্মী লাভ মেয়েদের জীবন বদলে দিচ্ছে, কিভাবে সেটা সম্ভব হচ্ছে? অ্যাকচুয়ালি দিচ্ছে, শোটা খুব মজার একটা শো, গেম শো, এন্টারটেনমেন্ট শো। কিন্তু এখানে ওই এন্টারটেনমেন্ট তো আছেই, সঙ্গে যিনি জিতছেন শোটা, তিনি 1 লাখ টাকা পাচ্ছেন। হ্যাঁ, এবার এই 1 লাখ টাকার যে গুরুত্ব, সেটা বেশিরভাগ পশ্চিমবঙ্গের যে ডমিনেন্ট কি বলবো আর্থসামাজিক অবস্থার যে মহিলারা, তাদের কাছে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে জাস্ট খেলাধুলা করে হাহাহি করে 1 লাখ টাকা পেয়ে যাওয়া ইজ আ বিগ থিং। এবং এমন সব মানুষরা আসছেন, বিশেষ করে এই সান বাংলা চ্যানেলে, মানে পশ্চিমবঙ্গের শহর থেকেও গ্রাম এবং মফস্বলে দর্শক অনেক বেশি, মানে প্রায় আনপ্যারালাল তারা সেখানকার মানুষজন, সেখানকার মহিলারা যখন খেলতে আসছেন, ধরো একটি মেয়ে সে বিড়ি বাঁধে, একটি মেয়ে সে খেজুর গাছে চড়ে ওই রস পেড়ে নিয়ে এসে তার থেকে গুড় বানায়, একটি মেয়ে সে চাষের মাঠে কাজ করে, একটি মেয়ে সে নিজের বাড়িতে বসে জরির কাজ করে, একজন মহিলা যে শাড়িতে ফুল তোলে ওই সুচ সুতো দিয়ে, আবার মহাজনকে ফেরত দিয়ে দেয়, দিনে মানে একটা কাজের জন্য 20-25 টাকা করে পায়। এটাই তার ম্যাক্সিমাম প্রাপ্তি একদিনের। সে হঠাৎ করে এসে 1 লাখ টাকা 1 ঘন্টার মধ্যে জিতে ফেলছে, এটা যে কত বড় ব্যাপার তার জন্য, এটা মানে তাদের কাছে অবিশ্বাস্য। প্রথম দিকে বুঝতে পারেনি দর্শক যেটা সত্যি হচ্ছে নাকি নিজেদের লোকজনকে ডেকে ডেকে খেলিয়ে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু তারপর তো আমরা দেখতেই পাচ্ছি এখন ঘরে ঘরে এই শোয়ের নাম, ঘরে ঘরে জনপ্রিয়তা। এই যে বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসছেন, তারা খেলছেন, তাদের এক এক রকমের আচার আচরণ, বেশভূষা আলাদা, কথা বলার ধরনও কিছুটা হয়তো আলাদা। এই যে বিভিন্ন মানুষের সাথে তোমার পরিচয় হচ্ছে, কথা বলছো, তাদের জীবনের কাহিনী তুমি জানছো, তোমার কেমন লাগে? আমি তো অভিনেতা, বিভিন্ন চরিত্রের জামা কাপড়ের মধ্যে নিজেকে ঢুকিয়ে দেওয়া, একটা চরিত্রের জ্যাকেট পরে নিয়ে সেই চরিত্রটা হয়ে যাওয়া, এই ঢোকা বেরোনোটা আমার কাছে প্রায় খেলার মতো, আমি এনজয় করি এটা। কিন্তু এখানে তো আমি কোনো চরিত্র না, আমি তো সুতরাং সামনে একটা রিয়েল মানুষকে দেখছি, সে কোনো কোনো লেখকের লেখা সৃষ্টি করা চরিত্র নয়, ইমাজিনারি কোনো ক্যারেক্টার নয়, সে সত্যি চরিত্র, সত্যিকারের একটি মেয়ে। সে নৌকা চালায়, সে খেয়া পার করে, তার বাবার নৌকা, বাবা হঠাৎ একদিন দেখেছে তার বাবা আর চোখে দেখতে পান না, তো
তো তার আর কিছু করার নেই, সে এখন ওই নৌকাটা চালায়, নৌকাটা গেছে ফুটো হয়ে, এবং ও সে 2-3 মাস বাদে বাদে তাতে সিমেন্ট বালি আরও কী সব দিয়ে সেই নৌকা ফুটোটা চাপা দেয়, খেয়া পারাপার করে, আবার 1-2 মাসের মধ্যে আবার সেটা ফুটো হয়ে যায়, আবার সেটাকে ঠিক করে। নৌকো কেনার পয়সা নেই, নৌকো সারানোর পয়সা নেই, সে এসে ঝরঝর করে কাঁদছে, তার নিজের শরীর খারাপ, তার বরের শরীর খারাপ। এই রকম একটা মেয়ের গল্প হয়তো সিনেমায় অভিনয় করলে আমি মানে কি বলবো, আমি ইম্যাজিন করে সত্যের কাছাকাছি যেতে পারতাম, একদম সত্যি কি হতে পারতাম, কিন্তু আমার সামনে সত্যি চরিত্রটা দাঁড়িয়ে আছে, তার কথা শুনছি, আমি মানে মানুষ হিসাবেই চেঞ্জ হয়ে গেছি গত ডিসেম্বর মাস থেকে আর এই অগাস্ট অব্দি। এই যে জার্নিটা, I have changed as a human being because I have been seeing real life from the closest distance. একদম একটা জীবন বদলে দেওয়ার মঞ্চ বলা হচ্ছে। তুমি একদম একাত্ম হয়ে গেছো, সেটা তো তোমার কথা দিয়েই আমরা বুঝতে পারছি। এমন একটা শো তুমি সঞ্চালনা করছো যেটা জীবন বদলে দিচ্ছে, শুধুমাত্র একটা গেম শো বা খেলার শো নয়। এই যে গোটা একটা কনসেপ্ট, এটা তুমি কিভাবে দেখছো? আমি যে বললাম ওদের জীবন তো বদলাচ্ছে 1 লাখ টাকায়, আমার জীবনটাও বদলে গেছে। এখন ছোটোখাটো বিষয়ে আমরা অনেক নালিশ করি না, এই জলটা গরম কেন, এটা বেশি ঠান্ডা কেন, আজকে আমার মাথায় এত ধরলো কেন, আচ্ছা ও এই ছবিটায় পার্ট পেয়ে গেল আমি পেলাম না কেন, সবার এত মানে সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো ছবি দেখি, বেড়াতে যাচ্ছে, আমি কেন বেড়াতে যেতে পারছি না, মানে এসব ভুল কারণে আমাদের যে মন খারাপ হয়। আর মানে এই প্রত্যেক দিন আমার 3 জন করে মা লক্ষ্মীকে আমি দেখি, আর আমি মনে মনে ভাবি যে আই অ্যাম ব্লেসড। এদের সমস্যার কথা ভাবলে হ্যাঁ আমার মনে হয় যে আমার আসলে কোনো সমস্যা নেই। যখন একটি আমার থেকে বয়সে অনেক ছোট মেয়ে সে এসে বলছে আমার 3 সন্তান, আর 3 সন্তানের কেউই হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না, খেতে পারে না, নিজে টয়লেট যেতে পারে না, কিছুই পারে না, তার একদম জড়ভরত। তার মধ্যে একটি সন্তান মারা গেছে, আরও 2 জন মানে হয়তো বা মৃত্যুর জন্য দিন গুনছে। এই মেয়েটিকে দেখার পর আমাদের একটা গানের রাউন্ড আছে, যেই গান বাজলো আরও সঠিক উত্তর দিল, ও না পুরো হাত পা ছড়িয়ে নাচতে শুরু করলো। বিশ্বাস করো নীলাঞ্জনা, ওর কথা শুনে আমি নিজেকে আটকে রেখেছিলাম, ওকে নাচতে দেখে আমি কেঁদে দিয়েছি। আমার মনে হচ্ছে যে শি ডিজার্ভস অল দ্য হ্যাপিনেস। ওর এরকম জীবনটা কেন হবে, ওর কিছু দুঃখ আমাকে দিয়ে দিক কেউ একটা, মানে একটুখানি মুক্তি। এত লড়াই, প্রত্যেক দিনের লড়াইয়ের মধ্যে এইটুকু সময় কোথাও আমার শো ওদেরকে একটা 1 ঘন্টার আনন্দ দেয়, নির্ভেজাল আনন্দ, মুক্তি দেয়। এখানে কোনো ক্যালকুলেশন নেই, জিতিয়ে দেওয়া নেই, কেউ এটা মনে করবে না যে আমার উপর অন্যায় হলো, সবটা চোখের সামনে ঘটে। এবং এখানে এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে আমি আসতে পারবো না, তুমিও যেতে পারবে, আমিও যেতে পারবো, একজন কোটিপতি মহিলাও যেতে পারবেন, ওই যে বললাম একজন বিড়ি বাঁধা শ্রমিকও যেতে পারেন, একজন ওই তোমার প্যাকেটে করে আইস, রঙিন আইস বিক্রি করে যে সেও যেতে পারে। তো এখানে তো কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে না, তো সেজন্য এটা সবার জন্য এই আনন্দটা মানে ওপেন আছে, ইটস ওপেন টু অল। তুমি যে কতটা একাত্ম হয়েছো সেটা তো তোমার কথায় বুঝতে পারছি। তুমি বলছো যে মানুষ হিসেবে তুমি বদলে গেছো, জীবন দেখার ভাবনা চিন্তা তোমার বদলে গেছে। সেটা আমি বলার জন্য বলছি না, ইন্টারভিউ বলে বলছি না, আমি অ্যাকচুয়ালি বদলে গেছি একদমই। এবং তুমি কতটা আবেগপ্রবণ হয়ে যাও সেটা কিন্তু বিভিন্ন পর্বে আমরা দেখতে পাই, তোমার চোখের কোণে জল চলে আসে, যেটা তুমি বলছো। এই অভিজ্ঞতাটা একটুখানি বলো না। তুমি বলছিলে যে মানুষের যারা আসছেন তাদের জীবনের কাহিনী তোমাকে প্রভাবিত করছে, তুমি তাদের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছ। আমি স্থির থাকতে পারি না। একটা বাচ্চা মেয়ে, তার 20-22 বছর বয়স, সে দাঁড়িয়ে আছে এক পায়ে, আর সে হাসি মুখে তার গল্প বলে যাচ্ছে। তার স্কুলে পড়াকালীন একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তার পায়ে একটা চোট লাগে, সেখান থেকে ঘা হয়, সেখান থেকে তার ক্যান্সার হয়ে পুরো গোটা পায়ে ছড়িয়ে যায়, পুরো পাটা বাদ দিতে হয় ক্রমশ, ওটা কোনোভাবেই আর রাখা যায় না। এবং তার চিকিৎসার জন্য সারা শরীরে ছুঁচ ফোটানো, মাসের পর মাস, বছরের পর বছর। আর মেয়েটি পড়াশোনায় অসম্ভব ভালো, এবং সে না হাসতে হাসতে যখন নিজের কথা বলছে, সে কিন্তু বলছে না আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট, আমার উপর তোমরা সিম্প্যাথি দেখাও। কিন্তু অত সুন্দর দেখতে একটা মেয়ে, অত সুন্দর একটা মানুষ, সে হাসতে হাসতে নিজের কথা বলছে। আমি ওর কথা শুনতে শুনতে দেখছি আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি কিছুতেই নিজেকে আটকাতে পারি না। আমার মনে হয় যে এত সাফারিং একটা বাচ্চা মেয়ে কেন পাবে? সে কি দোষ করেছে? সে ভালো মেয়ে, সে মন দিয়ে পড়াশোনা করেছে, তাকে কি সুন্দর দেখতে, সে কত গুণী, তার এত কষ্ট কেন হবে? মানে
অনেক বাজে লোক আমাদের চারপাশে আছে, সারাদিন মানে 2 নম্বরই করছে, লোককে মারছে, হিংসা করছে, জ্বালিয়ে দিচ্ছে, লোকের ক্ষতি করছে। তাদের কেন এত কষ্ট দেয় না জীবনে মানুষ, এদেরকে কেন দেয়? মানে আমি না শোটা চলে আর আমার প্যারালালি আমার ভেতরে অন্যই কিছু চলে আর কি, একটা অন্য ডায়ালগ হয় আমার উপরওয়ালা বলে যদি কেউ থাকে তার সঙ্গে আমার একটা কনভারসেশন হয় শোটা চলতে চলতে। কিন্তু হ্যাঁ একদম এত কাছ থেকে এই শো এর মাধ্যমেই তো তুমি এই মানুষগুলোর সাথে পরিচয় তোমার হচ্ছে, তুমি তাদের জীবন, তাদের স্ট্রাগল, এবং সেটা তারা এইভাবে হাসি মুখে এগিয়ে যাচ্ছে, এটাও তো একটা শেখার বিষয়। এই শো এর সফলতা বলা যায়। নিশ্চয়ই। দেখো আমরা তো পারফর্মার, আজকে তুমি একজন নিউজ অ্যাঙ্কার, এই মুহূর্তে হতেই পারে তোমার বাড়িতে এমন কিছু একটা ঘটেছে এখানে আসার আগে যেটার জন্য তুমি মানসিকভাবে চঞ্চল, কিন্তু যখন তুমি খবরটা পড়ছো তখন সেসবকে বাদ রেখে তোমাকে একটা অন্য প্রফেশনালিজম পড়ে নিয়ে তোমাকে তোমার কাজটা করতে হবে। কারণ আমি যখন নিউজটা টিভিতে দেখছি আমি তো জানি না তোমার ব্যক্তি জীবনে কি ঘটেছে, তো তোমার মুখে আমি তার কোনো রিফ্লেকশন দর্শক হিসাবে আমি কেন নেব? তো আমিও তাই, আমি একজন অভিনেতা, আমার যাই কিছু ঘটেছে প্রফেশনালি পার্সোনালি আমার অভিনয়টা করার সময় আমাকে পুরোটা দিতে হবে। বা লাখ টাকা লক্ষ্মী লাভের শ্যুটের সময় বা হোস্ট করার সময় আই হ্যাভ টু বি আই হ্যাভ টু গিভ মাই বেস্ট। কিন্তু এই যে সাধারণ মেয়েগুলো, এদের তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই, প্রফেশনাল বাধ্যবাধকতা নেই, তবুও এরা কি সুন্দর হাসছে, তবুও এরা বলছে আমি ছাড়বো না দিদি, আমি লড়ে যাব, আমি ছাড়িনি। মানে এদের দেখলে একটি মেয়ে এসছে তার 2টো হাত জন্মগতভাবে নেই, সে পা দিয়ে আলু কাটছে, তুমি কল্পনা করতে পারবে না নীলাঞ্জনা, ছবি আঁকছে, নাম লিখছে, মানে আলু মানে ঝিরি আলু কাটছে, গাজরের খোসা ছাড়াচ্ছে। আমি হাঁ হয়ে দেখছি, ভাবছি আমি তো এটা পারি না, আমার তো 2টো হাত আছে, আমি তো তাও পারি না। যার একটা জিনিস কেউ নিয়ে নিচ্ছে না, সে আর কিছু দিয়ে ওই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাচ্ছে। তো ওই যে বললাম, ওদের থেকে আমি শিখি আর আমি আরও লড়াইয়ের অনুপ্রেরণা পাই আসলে। একদম, আরও অবশ্যই এই শো এর বিষয়ে, অনুষ্ঠানের বিষয়ে আরও আমাদের জানার আছে। তবে একটা ছোট বিরতি নিই, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আমাদের সঙ্গে সুদীপ্তা চক্রবর্তী রয়েছেন। সুদীপ্তা দি, তোমার সাথে কথা হচ্ছিল লাখ টাকার লক্ষ্মী লাভ, এমন একটা শো, এমন একটা গেম শো, তুমি বলছিলে যে তোমার জীবন ধারণ, জীবনকে দেখা, সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, মানুষ হিসেবে তুমি পাল্টে যাচ্ছ। এই জায়গা থেকেই অনেক তো গেম শো হয়, আমরা দেখি অনেক গেম শো, অনেক রকমের গেম শো। লাখ টাকার লক্ষ্মী লাভ কি এই জায়গা থেকে অন্যান্য গেম শো থেকে আলাদা? তুমি কি মনে করছো? অনেকটাই আলাদা। তো আমি এরকম দেখিনি যে মহিলারা এসে তাদের প্রথম আবদার হলো তোমাকে জড়িয়ে ধরবো। এই 8-9 মাস ধরে আমি এই কমিউনিকেশনটা দিতে পেরেছি দর্শকদের এবং পার্টিসিপেন্টদের, যে আমি তোমাদেরই একজন আসলে, একদম তুমি ঘরের মেয়ে তাদের। হ্যাঁ, তো সেই জন্য কি হয়েছে, ওরা এসে আমায় জড়িয়ে ধরে, ওরা এসে হরহর করে সব বলে আমাকে, তো তাতে একটা শোটার একটা চরিত্র একটা তৈরি হয়ে গেছে অলরেডি। দ্বিতীয়ত ধরো পার্টিসিপেন্টস, হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গের ধরো সুন্দরবনের মানে ওই দ্বীপের একদম শেষ গ্রামে থাকা একটি মেয়েও এসে আমার কাছে খেলে গেছে। উত্তরবঙ্গের সমস্ত জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে, বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, সব জায়গা থেকে মানুষরা এসে খেলেন। এবং কি হয়, ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষরা জানে যে টিভি একটা বড় ব্যাপার, আমরা কোনোদিন ওখানে যেতে পারবো না, কিন্তু সেই তারা যখন এখানে চলে আসছে, দেখছে অ্যাকচুয়ালি আমি এখানে দাঁড়িয়ে আমি এটা খেলছি এবং বাড়িতে গিয়ে গল্প করছে, তার পাশের বাড়ির মেয়েটি আবার আসছে, আবার স্বপ্ন দেখছে খেলবে। এই পার্টিসিপেন্টসটা এদের একটা কোয়ালিটিটা অন্যরকম করে দিয়েছে শোটার। প্লাস শোটার মধ্যে প্রচণ্ড এন্টারটেনমেন্ট ভ্যালিউ আছে, প্রত্যেকটা রাউন্ড খুব মজার, টান টান রুদ্ধশ্বাস, উত্তেজনা, কি হবে কি হবে, কত স্কোর হলো, কত টাকা পেলো, এই যা লাস্টের রাউন্ডটা যেটা আর কি নির্ধারক রাউন্ড, তুমি 1 লাখ টাকা পাবে কি পাবে না, সেটা অ্যাকচুয়ালি লুডোর ছক্কা ফেলে, যেটাতে তোমার কোনো কৃতিত্ব নেই, ছক্কা পড়বে না পুট পড়বে তুমি জানো না, হ্যাঁ, পুরোটা ভাগ্যের খেলা। সো প্রচণ্ড টেনশন শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, এবং এন্টারটেনমেন্টের মোড়কে ইট ইজ ফাইনালি সার্ভিং আওয়ার সোসাইটি। এক একটা মানুষ রোজ অ্যাকচুয়ালি সত্যিকারের 1 লাখ টাকা, এবং সঙ্গে প্রত্যেকটা রাউন্ড খেলে সেই রাউন্ডেও কিছু কিছু করে টাকা যেতে, তো কেউ 1,10,000, কেউ 1,20,000, কেউ 1,30,000, 25,000 সঙ্গে নিয়ে যাচ্ছে, এবং এটা সত্যিকারের যাচ্ছে, অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে।
আমাদের একটা কনসেপ্ট আছে যে মাসে 29 দিন বা 30 দিন যারা খেলবে, একজন করে জিতলো, তাদের মধ্যে যে 3 জন হাইয়েস্ট স্কোরার তারা গিয়ে আবার মাসের শেষে একটা ফিনালে খেলে। সেখানে আমি যখন জিজ্ঞেস করি তুমি যে 1 লাখ টাকা জিতে গেছিলে কি করলে, তোমার একটা প্রত্যেকে এসে তার স্বপ্নের কথা বলে যে আমি এই স্বপ্নটা পূরণ করতে চাই 1 লাখ টাকা দিয়ে। তো সে সেই স্বপ্নটা পূরণ করে এসে দেখাচ্ছে দিদি এটা করেছি, আর সেটা আমাদের সান বাংলার টিম শ্যুট করে এনে বা তারা নিজেরাও ভিডিও করে এনে যখন দেখায়, এর মানে পিছনে এলইডিতে যখন দেখি যে 1 মাস আগেই মেয়েটি খেলে গেল, সে টাকা পেলো, সেই টাকা খরচা করে তার স্বপ্ন ছিল তার মাকে একটা সোনার হার কিনে দেবে, সে অ্যাকচুয়ালি সেই সোনার হারটা কিনেছে, তার মা সেটা পরে সে দোকানে গেছে কিনতে, তারও ভিডিও করেছে। তো কিছুই না, মানে এটা না গল্প কথা নয়, তো সত্যি ঘটছে। তো এইটার তো একটা কি বলবো, একটা অ্যাকসেপ্টেন্স এমনি এই শোটার তৈরি হয়ে গেছে, এবং এন্টারটেনমেন্টের মোড়কে একটা সমাজ সেবা অ্যাকচুয়ালি। যে মহিলা কিছু করতে চাইছে, যে জীবনে ছোট ব্যবসা শুরু করতে চাইছে, যে স্বামীর চিকিৎসা করাতে চায়, যে নিজের চিকিৎসা করাতে চায়, ম্যাক্সিমাম মহিলারা আসে জানো মেডিকেল কেসের জন্য টাকা চায়। আমাদের দেশে মেডিকেল কস্ট এত বেশি, তো তারা সেইটা করতে পারছে, এটা তো এক ধরনের সমাজসেবাই হলো। কিন্তু ওই গম্ভীর একটা সাদা কালো মঞ্চ করে আসুন আপনাকে কম্বল দিচ্ছি ওরকম না। সো দিস শো ইজ ভেরি স্পেশাল অ্যান্ড ভেরি ইউনিক, ইউনো, অ্যাট ইটস কন্টেন্ট, অ্যাট ইটস কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন। তাই হয়তো এটা জীবন বদলে দেওয়ার মঞ্চ বলছো। একদম। অডিশনের প্রসেসটা একটু জানি, কারণ তো অনেকেই যারা অডিশন সম্পর্কে জানে না, তারা আসতে চায়, একটু তাদের জন্য অডিশন সম্পর্কে বলো, কি প্রসেস? নিশ্চয়ই। প্রথম কথা হলো, লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে গেলে আমার কাছে আসুন, 5,000 টাকা দিন, 10,000 টাকা দিন, আপনাকে খেলতে পাঠাবো বলে এইসব এক চক্র ক্রমশ পশ্চিমবঙ্গে বাড়ছে। তো আমার মুখ থেকে শুনে নিন, লাখ টাকার লক্ষ্মী লাভে পার্টিসিপেট করতে কোনো টাকা দিতে হয় না। সান বাংলা চ্যানেলে সারা দিন ধরেই আপডেটস থাকে যে কখন কোথায় অডিশন হচ্ছে। আমরা সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরেই অডিশন হয়। সান বাংলার টিমের লোকেরা, অফিসিয়ালরা আপনার অডিশন নেবেন, আপনাকে কিছু প্রশ্ন করবেন, আপনাকে একটা ফর্ম ফিল আপ করাবেন, তারপরে তারা সিলেক্ট করেন, তাদের কিছু ক্রাইটেরিয়া আছে। সিলেক্ট হলে আপনাকে ফোন করে জানানো হবে আপনি অমুক দিন চলে আসুন, আপনার শুটিংটা আছে এপিসোডের। এর মাঝে আর কোনো স্টেপ নেই। আরেকটা হলো, উই হ্যাভ আ নাম্বার 7305887778 73058 87778। এখানে হোয়াটসঅ্যাপ করে যদি কেউ চায় যে আমি পার্টিসিপেট করতে চাই, তাহলে সে এই নাম্বারে যোগাযোগ করতে পারে। এটা সান বাংলার অফিসিয়াল নাম্বার এই শোটার জন্য। ওখানে অনলাইন অডিশনও দেওয়া যায়, মানে ওনারা হোয়াটসঅ্যাপ কলে, ভিডিও কলে, অডিও কলে, মেসেজে নানান জিনিস জানতে চান, সেগুলো ক্লিয়ার করলে। অর্থাৎ আপনারা বুঝে গেলেন যে কিভাবে অডিশনে আসতে হবে, মাঝখানে কোনো কিছু নেই, একেবারে ডিরেক্ট যোগাযোগ। সুদীপ্তা দি, অডিশনের প্রসেসটা তো আমরা শুনলাম, কখন শোটা হয় একটু সেটাও একটু দর্শকদের জানিয়ে দাও। এটা রোজ হয়, মাসে 30 দিনই হয়, সন্ধ্যে 6টায় সান বাংলায়, এবং রাতের দিকে একবার রিপিট হয়, সকালের দিকে একবার হয়। আচ্ছা, এর মধ্যেই একটা, এই পুরো শো এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে লক্ষ্মী ব্যাংক, সেটা নিয়ে একটুখানি জানবো। আরে বাস, এটা শো এর শুরুতে ছিল না, আমরা এমনি একটা নর্মাল খেলা শুরু করেছিলাম। এবার 2-3 দিন ধরো শুটিং হয়েছে, হঠাৎ আমি একদিন, আমার পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়, আমরা আলোচনা করছি শুটিংয়ের মাঝখানে যে আচ্ছা ধরো 3 জন করে মা লক্ষ্মী আসছে, তাদের 3 জনেরই জীবনে নানান ক্রাইসিস আছে, 1 লাখ টাকা হলে খুব ভালো হয়। আমরা শুনছি একটা টিভি শোতে কি হয়, একটু ইমোশনাল গল্প শুনলে মানুষ একটু রিলেট করতে পারেন, কষ্ট পান, দুঃখ পান, মানে তার সমব্যথী হন, এইসব তো হলো। জিতলো একজন, বাকি 2 জনের কি হলো? সে খেললো, তারপর তো সে বাড়ি চলে গেল, তার সমস্যাটা তো মিটলো না। এই রকম জায়গা থেকে হঠাৎ আমাদের একটা থট এলো যে যারা জিতছে, কেউ ধরো জিতলো, আমি বা তুমি খেলে 1 লাখ টাকা জিতলাম, আমাদের 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা ছাড়াও আমরা না কোনোভাবে ম্যানেজ করে কাটিয়ে নিতে পারবো, কিন্তু যার বেশি দরকার তাকে কি আমি কোনোভাবে এটাতে কন্ট্রিবিউট করতে পারি? এরকম একটা থট থেকে এলো যে সেলিব্রিটিস যারা আসছেন তাদেরকে বলা হলো যে আপনারা যদি 50% করে দিয়ে যান, আমরা একটা ব্যাংক ক্রিয়েট করি। তো ধরো মাসে 4টে সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে একটা করে সেলিব্রিটি এপিসোড হয়, প্রেফারেবলি অন সানডেজ। 4 জন সেলিব্রিটি যদি 1 লাখ টাকা জিতে 50% দিয়ে যায়, 50,000 টাকা করে দিয়ে যায়, মাসের শেষে তোমার কাছে রইল 2 লাখ টাকা। তো আমরা লক্ষ্মী ব্যাংকে 2 লাখ টাকা জমলো। প্রত্যেক মাসের শেষে আমাদের একটা ফিনালে হয়, এক্ষুনি বলছিলাম, সেই ফিনালেতে খেলছে কারা? টপ মোস্ট স্কোরার 3 জন। আর সেই ফিনালেতে আমরা ডাকতে শুরু করলাম কাদের? যে ওই মাসে খেলে গেছে, গল্প শুনিয়ে গেছে,
খুব দরকার কিন্তু জিততে পারেনি এরকম 4 জনকে। সেই 4 জনকে ডেকে আমরা 50,000 করে টাকা তাদের হাতে তোলা শুরু করলাম। তারা বিশ্বাসই করতে পারছে না, কেঁদে ফেলে ওরা যে আমরা জিততে পারিনি, আবার ফোন করে কোনো টিভি চ্যানেল বলছে তোমরা এসো, তোমাকে আমি টাকা দেব। এইটা তো কখনো হয় না, এরকমও কি হয়? তো এরকম আসলেই হয়। আর এখন যেটা হয়েছে, ধরো সেলিব্রিটিরা তো দিয়েই যায়, নর্মাল মা লক্ষ্মীরা, নর্মাল মহিলারা অনেকেই আছে যার আর্থিক অবস্থা ভালো, 1 লাখ টাকার জায়গায় 50,000 বাড়ি নিয়ে গেলে তার খুব একটা দুঃখ হবে না। সে বলছে যে আমি এই পুণ্যটা করতে চাই, আমি তোমাদের লক্ষ্মী ব্যাংককে 50,000 দিয়ে যেতে চাই, তোমরা 4 জনের জায়গায় এ মাসে 5 জনকে ডেকো। গত মাসে তো 7 জনকে ডাকা হয়েছিল। মানে আমার ফ্যামিলি একটা এপিসোডে খেলতে এসেছিল, আমার মেজো দিদি বিদিশা, ও জিতে পুরো টাকাটাই দিয়ে গেছে। তো মানে কি, তোমার 4 জন সেলিব্রিটিতে 2 লাখ টাকা হয়, সেই মাসে 2.5 লাখ টাকা হলো, সঙ্গে আরও 2 জন নর্মাল মা লক্ষ্মী 50,000 করে দিয়ে গেছে। আমরা 7 জনকে ডেকে 50,000 টাকা করে দিতে পেরেছি, কারণ 3.5 লাখ টাকা জমেছিল। সো দিস ইজ সামথিং পাথ ব্রেকিং, আই মাস্ট সে। একদমই তাই, একদমই তাই। আমরা আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, একদম শেষে গিয়ে, বহু মানুষ তো আসছেন, তাদের জীবন কাহিনী, তাদের লড়াই তুমি শুনছো। এমন কোনো পার্টিসিপেন্ট যারা খেলে চলে গেছে কিন্তু তার লড়াই থেকে, তার সেই কাহিনী থেকে তুমি বেরোতে পারোনি? একটি মেয়ে এসেছিল, সে এসে বলছে যে আমার ছোট বয়সে আমার মা বাজ পড়ে মারা গেছে। ওর তখন 11 বছর না 13 বছর বয়স। আর একটু বড় হবার পর ওর ভাইয়ের একটা কঠিন অসুখ হয়, তার থেকে আর সারে না। কয়েক বছর আগে তার বাবা পঙ্গু হয়ে যান অথবা খুবই অসুস্থ হয়ে পড়েন, মারা যান, এবং এখন সে বিবাহিত, তার বর শয্যাশায়ী, খুবই অসুস্থ। এবং এই পুরো ঘটনাটার মধ্যে বিশ্বাস করো ওর কোনোটাতে কিন্তু কোনো হাত নেই, অথচ ওকে ওর আশেপাশের মানুষরাও, আত্মীয় স্বজন প্রতিবেশী চেনা জানা সবাই অলক্ষ্মী বলে ডাকে। ও এসে আমার শোয়ে বলছে, আর আমাকে হাত জোর করে বলছে, দিদি আমি অলক্ষ্মী নই, কিন্তু আমাকে সবাই অলক্ষ্মী বলে। এটা ওর মুখ থেকে যখন শুনছি না, আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে 2025-এ দাঁড়িয়ে সে বলছে আমাকে ওরা অলক্ষ্মী বলে। সেম জিনিসটা সুন্দরবনের এক গ্রাম থেকে একটি মেয়ে এসে সেও বলে তার বরকে বাঘে নিয়ে গেছে তার সামনে থেকে, সে তাকে বাঁচাতে পারেনি, তাই তার বর মারা যাওয়ার পর থেকে তাকে অলক্ষ্মী বলে। সে যেদিন জিতলো 1 লাখ টাকা, ওখানে দাঁড়িয়ে বলছে আমি গ্রামে গিয়ে বলবো আমি অলক্ষ্মী নয়, আমি লক্ষ্মী। দিজ আর, বললাম না, লাইফ চেঞ্জিং, মানে সাংঘাতিক সাংঘাতিক। আমি ওদের ভুলতে পারি না। বা ওই যে মেয়েটির কথা বললাম, বিজয়া, ওর নাম মনে আছে আমার, যার 3টে বাচ্চা, এরকম একটি বাচ্চাকে নিয়ে এসছে। সে জাস্ট মানে তার শুধু হার্টটা বিট করে, আর কিছুই সে নিজে তার ক্ষমতার বাইরে সেই বাচ্চাটির। এবং ও বলছে আমি 3 সন্তানের মা, কিন্তু আমি মা ডাকটা শুনতে পাইনি। কেউ কথা বলতে পারে না। তো আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু এই লাখ টাকার লক্ষ্মী লাভ, তোমার এই শো, তোমার সঞ্চালনায় আরো অনেক জনপ্রিয় হোক, জনপ্রিয়তার শিখরে পৌঁছক, ঘরে ঘরে পৌঁছে যাক। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।